নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ শুনবে তোমাদের অত্যন্ত প্রিয় এবং বহু প্রতীক্ষিত একেনবাবু সিরিজের কাহিনী শ্রী সুজন দাশগুপ্তের কলমে ম্যানহ্যাটনে মিস্ট্রি মার্ডার। আজকের গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত একেনবাবু সমগ্র 6 এই বইটি থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। আজ একেনবাবুর চরিত্রে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অভিনেতা শ্রী সুমিত সমাদ্দার। আজকের গল্পটাকে আমরা 2টি পর্বে বিভক্ত করেছি। এখন তোমরা শুনবে এই গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, পিন্ড কমেন্টে এবং আই বাটনে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, সুজন দাশগুপ্তের কলমে একেনবাবু সিরিজের কাহিনী ম্যানহ্যাটনে মিস্ট্রি মার্ডারের প্রথম পর্ব। বাইরে বেশ ঝুরঝুর করে বরফ পড়ছে। ব্রেকফাস্ট খেতে খেতে আমি আর প্রমথ আলোচনা করছি যে স্নো ডে বলে আজ ইউনিভার্সিটি ছুটি দেবে কিনা। একেনবাবুর মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু খুব মন দিয়ে নিউ ইয়র্ক টাইমস পড়ছেন আর মাঝে মাঝে ঠ্যাং দুটো নাচাচ্ছেন। আলোচনায় ছেদ পড়ল ডোরবেলের আওয়াজে। এই 7 সকালে স্নোফলের মধ্যে আবার কি এলো? একরাশ বিরক্তি নিয়ে সোফা থেকে উঠে প্রমথ দরজা খুলতে গেল। বাইরে কিছুক্ষণ কথা বলবার পর যাকে নিয়ে ঘরে ঢুকল, তার মুখটা কোথায় জানি দেখেছি। কাঁচা পাকা চুল, মুখে চোখে অকাল বার্ধক্যের ছাপ। এই দুর্দান্ত শীতেও গায়ে সিল্কের শার্টের ওপর ডেনিমের জ্যাকেট। কারণটা যে অবশ্য আর্থিক অসচ্ছলতা নয়, তা জ্যাকেটের ওপর গুচির লেবেল দেখেই বোঝা যায়। ইনি মিস্টার দিলীপ কাপাডিয়া। দিলীপ কাপাডিয়া? নো ওয়ান্ডার কেন এত চেনা চেনা লাগছিল। দিলীপ কাপাডিয়া নিউ ইয়র্কের একজন ভারতীয় ফিল্ম প্রডিউসার। ইসমাইল মার্চেন্টের মতো নাম করা না হলেও নিউ ইয়র্কের ভারতীয়দের প্রায় সবাই দিলীপ কাপাডিয়ার নাম জানে। এই তো কদিন আগেও ইন্ডিয়া অ্যাব্রডে ওকে ফিচার করে ছবি দিয়ে বেশ বড় একটা লেখা বেরিয়েছে। মিস্টার কাপাডিয়া আমাকে নমস্কার জানিয়ে বললেন, খবর না দিয়েই হুট করে চলে এলাম, উপায় ছিল না। আপনার ফোন নাম্বারটা জানতাম না আসলে। এদিকে আমি প্রাণপণে বোঝার চেষ্টা করছি যে আমাকে ওর কেন দরকার। প্রমথর কথায় অবশ্য ব্যাপারটা পরিষ্কার হলো। মিস্টার কাপাডিয়া, আপনি লোক ভুল করছেন। একেনবাবু হচ্ছেন ইনি। মিস্টার কাপাডিয়াকে অবশ্য দোষ দেওয়া যায় না। একেনবাবুর চেহারা বা পোশাক আশাক কোনোটাই মোটেও ভক্তির উদ্রেক করে না। উস্কো খুস্কো চুল, খাবলা খাবলা দাড়ি, বিচ্ছিরিভাবে কোঁচকানো হলুদ ছোপে ভর্তি সাদা পাঞ্জাবি, যেটা মাতব্বরি করে কদিন আগে সাম্বার রান্না করতে যাওয়ার ফল। প্রমথর কথা শুনে এক মুহূর্তের জন্য দিলীপ কাপাডিয়ার মুখের যা অবস্থাটা হলো না, সেটা একেবারে ক্যামেরা বন্দি করে রাখার মতো। কিন্তু চট করে উনি নিজেকে সামলে নিলেন। আই এম সরি মিস্টার সেন, হাজার রকম চিন্তা নিয়ে ঘুরছি তো, কখন কাকে দেখছি, কাকে কি বলছি, কিছু ঠিক নেই। কি যে বলেন স্যার, আসুন আসুন, বসুন। একেনবাবু, আপনি জানেন কি না জানি না, মিস্টার কাপাডিয়া কিন্তু নিউ ইয়র্কের ফেমাস ফিল্ম মেকার। হ্যাঁ, ফিল্ম মেকার? তার মানে আপনি স্যার মুভি বানান? দিলীপ কাপাডিয়া মনে হলো এইরকম রিয়াকশন দেখে অভ্যস্ত। হালকা হেসে শুধু মাথা নাড়ালেন। তবে এই সংক্ষিপ্ত উত্তরে একেনবাবুর সন্তুষ্টি হলো না। মানে স্যার, যেগুলো ওই সিনেমা হলে দেখানো হয়? তা মাঝে মাঝে দেখানো হয় বই কি। ওর ইমিগ্রেন্ট স্ট্রিম তো কয়েক মাস আগেই ভেলেজ সিনেমাতে চলছিল। দিস ইজ অ্যামেজিং স্যার, ট্রুলি অ্যামেজিং। জানেন স্যার, আমার এই ফ্যামিলি কিন্তু শুনলেও বিশ্বাস করবে না আপনার মতো ফেমাস ফিল্ম মেকারের সঙ্গে আমার আলাপ হয়েছে। সত্যি স্যার, ওর আবার না ভীষণ সিনেমার শখ। ফ্যামিলি কথাটার তাৎপর্য যে দিলীপ কাপাডিয়ার কাছে স্পষ্ট নয়, সেটা চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। বুঝিয়ে দিলাম যে উনি ওর স্ত্রীর কথা বলছেন। এবার আর মৃদু হাসি নয়, একেবারে হো হো করে হেসে উঠলেন তিনি। আপনার স্ত্রীকে বলবেন শুধু আলাপ হয়নি, আমি আপনাকে সিনেমাতে নামাতেও চাই। কি বললেন স্যার? না না না, এই আপনি ঠাট্টা করছেন স্যার। চোখ প্রায় কপালে তুলে অদ্ভুত ভঙ্গিতে পিছিয়ে গেলেন একেনবাবু। একদমই নয়। এবার চোখ কুঁচকে ঘাড় চুলকোতে চুলকোতে একেনবাবু বললেন,
দাঁড়ান স্যার, দাঁড়ান। আপনি বলছেন আমি আপনার মুভিতে একটা ক্যারেক্টার হব? সেটা সিনেমা হলে দেখানো হবে, মানে হাজার হাজার লোক সেটা দেখবে? এই ক্ষেত্রে হয়তো লক্ষ লক্ষ, কারণ এটা টিভিতে দেখানো হবে। এবার একেনবাবু একটু নাটুকে ভঙ্গিতে হাত জোড় করে বললেন, উইথ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট অ্যাবাউট ইউর ট্যালেন্ট, অ্যালাউ মি টু সে স্যার, ইউ আর আউট অফ ইউর মাইন্ড। কেন বলুন তো? গাধা পিটিয়ে ঘোড়া করতে পারবেন, কিন্তু আমাকে দিয়ে অ্যাক্টিং করাতে পারবেন না। একেবারে ইম্পসিবল টাস্ক স্যার। যদি আপনাকে বলি আপনাকে অ্যাক্টিং করতে হবে না, আপনি নিজেই হবেন নিজের ক্যারেক্টার। তার মানে? বুঝিয়ে বলছি। দূরদর্শন আমাকে একটা ডকুমেন্টারি তোলার ভার দিয়েছে। এদেশে এসে যেসব ভারতীয় অল্প সময় নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন তাদের নিয়ে ডকুমেন্টারি। আমি 4 জনকে কভার করব ভেবেছি। তাদের মধ্যে হচ্ছেন পলিটিক্যাল ফিল্ডে রবি চেরিয়ান, বিজনেসে বল্লভ শাহ, সায়েন্সে কুমার ব্যানার্জি, আর আমেরিকার একমাত্র ভারতীয় গোয়েন্দা হিসাবে আপনি, একেন্দ্র সেন। বেসিক্যালি আপনার একটা ইন্টারভিউ থাকবে আর আপনার কয়েকটা বিখ্যাত কেস, যেমন মুনস্টোন মিস্ট্রির টিভি কভারেজ থেকে কিছু ইনসার্ট, ব্যাস। দিস ইজ আনবিলিভেবল স্যার। বাট ইট ইজ ট্রু। এবার বলুন আপনি রাজি কিনা? আমার হাতে কিন্তু বিশেষ সময় নেই, 10 দিনের মধ্যে পাইলট সাবমিট করতে হবে। জবাব না দিয়ে একেনবাবু মাথা চুলকাতে লাগলেন। আরে আলবাত উনি রাজি, আপত্তি করার অজুহাত কোথায়? অ্যাবসলিউটলি রাজি হয়ে যান কিন্তু একেনবাবু। আপনি না বললে কিন্তু আপনার ফ্যামিলির কাছে এক্ষুনি ফোন যাবে। এইরকম প্রেশারের পরে আর না বলি কি করে? চমৎকার। আর একজন শুধু বাকি, তার অনুমতি পেলেই আমার প্রিলিমিনারি কাজ খতম। সেটা কার? মিস্টার বল্লভ শাহর। ভদ্রলোক কিছুতেই মত দিতে চাইছেন না। কেন? আর বলবেন না, ভদ্রলোকের মাথায় ভূত চেপেছে। কেউ ওকে খুন করার চেষ্টা করছে নাকি, তাই লোকজন খুব অ্যাভয়েড করছেন। বল্লভ শাহ কে স্যার? ওকে চেনেন না? উনি হচ্ছেন রাজারানী রেস্টুরেন্টের মালিক। আমি বল্লভ শাহর কথা জানতাম। ম্যাকডি, বার্গার কিং, উইম্পির মতো বাঘা বাঘা ফাস্টফুড চেনের সঙ্গে পাল্লা দিয়ে ওর রাজারানী এখন নিউ ইয়র্কে প্রায় ডজনখানেক। শুরু হয়েছিল মাত্র 8 বছর আগে ছোট্ট একটা দোকান দিয়ে। কথাটা শুনে একেনবাবু একটু লজ্জাই পেলেন। দেখুন স্যার, রাজারানী আমার ফেভারিট দোকান, কিন্তু অথচ মালিকের নামই আমি জানতাম না। দিস ইজ ভেরি ব্যাড স্যার, নট গুড অ্যাট অল। আচ্ছা স্যার, এই মিস্টার শাহ মানে কেন এত ভয় পাচ্ছেন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সঠিক উত্তর পাইনি। ইনফ্যাক্ট আপনার কথাও বলেছিলাম। পুলিশকে না হোক, অন্তত আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলাম। কিন্তু ওকে এ ব্যাপারে খুব সিক্রেটিভ মনে হলো আর কি। হয়তো বিজনেস রিলেটেড কিছু হবে। দ্যাটস নট গুড স্যার। আই নো। আশা করি ওর ভয়টা অহেতুক। কিন্তু এ ব্যাপারে মুখ না খুললে কি আর করা যায় বলুন তো? তা তো বটেই স্যার। আচ্ছা, আজ চলি। নেক্সট উইকের মধ্যেই যোগাযোগ করব। আর শুটিংয়ের ডেটগুলো তখনই ঠিক করা যাবে না হয়? ভালো কথা, আপনার ফোন নাম্বারটা যদি লিখে দেন। দিলীপ কাপাডিয়া চলে গেলেন। কি মশাই, এবার তো দেখছি একেবারে ফিল্ম স্টার হতে চললেন। আমাদের মনে টনে রাখবেন তো? ভুলে যাবেন না কিন্তু, নিউ ইয়র্কে আপনার প্রথম বন্ধু কিন্তু এই আমি। আপনারা দুজন স্যার বড্ড টিজ করেন। টিজ? একেন অদ্বিতীয়মকে? সেটা আবার কি স্যার? মানে হলো একেন অদ্বিতীয়ম, অদ্বিতীয় একেন বাবু। কি যে বলেন স্যার? কেন মশাই, আপনি অদ্বিতীয় নন? আর কটা একেনবাবু আছেন আমাকে দেখান দেখি। ঘাট মানছি স্যার, আপনার কাছে ঘাট মানছি। আচ্ছা একেনবাবু, আপনার কি মনে হয় বল্লভ শাহ কি সত্যিই খুন হবেন বলে ভয় পাচ্ছেন, না ডকুমেন্টারিতে না নামার কোনো একটা বাহানা? হ্যাঁ, প্রশ্নটা একেবারে বোকার মতো করলি। অবশ্য তোর কাছ থেকে আর কী বা আশা করব। শোন, কোনো ব্যবসায়ী ফ্রিতে পাবলিসিটির সুযোগ হারায় না। হ্যাঁ, তেমন ভয় থাকলে ফিল্ম ক্রুদের ঘরে ঢুকতে দেবার আগে সিকিউরিটি চেক করে নিলেই তো হয়। আমার স্যার তাই মনে হচ্ছিল, কিন্তু বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। একদম ঠিক, দেশে দেশে কত না খুন রাহাজানি। দিলীপ কাপাডিয়া আমাদের বাড়িতে এসেছিলেন 1 সপ্তাহ হয়নি,
এর মধ্যেই প্রমথ ওর সম্পর্কে অজস্র খবর জোগাড় করে ফেলেছে। দূরদর্শনের জন্য ডকুমেন্টারি ছাড়াও উনি নাকি একটা বেশ বড় বাজেটের ফিচার ফিল্ম তৈরি করছেন। তার শুটিংও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিছুটা হচ্ছে নিউ ইয়র্কে, বাকিটা ওয়াশিংটন ডিসিতে। দিলীপ কাপাডিয়ার আগের ছবিগুলোর থিম ছিল এথনিক, অর্থাৎ এখানকার ভারতীয়রাই ছিল মুখ্য চরিত্রে। নতুন ছবিতে বেশ কয়েকজন আমেরিকান অভিনেতা অভিনেত্রীও রয়েছে। যিনি হিরোইন, তিনি এদেশের এক পপুলার টিভি সিরিজের খুব পরিচিত মুখ। তিনি জ্যামাইকান কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। দিলীপ কাপাডিয়া এটা নিয়ে এতটা এক্সাইটেড যে আশা করছেন অস্কার পাওয়ার মতো ছবি হবে। একটাই নট সো গুড নিউজ, অনেক চেষ্টা সত্ত্বেও হলিউডের কোনো কোম্পানিকে দিয়ে ছবিটা প্রডিউস করানো যায়নি। হলিউডের প্রোডাকশন হলে ছবির ডিস্ট্রিবিউশন নিয়ে অতটা দৌড়োদৌড়ি করতে হয় না। ফিনান্স, পাবলিসিটি, প্রমোশন সব ওরাই ম্যানেজ করে। আর উনি ভেবেছিলেন যে হলিউড এটা প্রডিউস করবে। হ্যাঁ, এমনটা আশা করাটাই তো অবাস্তব। কেন স্যার? একেনবাবু এতক্ষণ খুব মন দিয়ে টেলিফোন বিল চেক করছিলেন। লিস্ট থেকে কোন কোন কলগুলো ওর নিজের করা খুঁজে খুঁজে সেগুলোতে দাগ দিচ্ছিলেন, আর সেই অনুযায়ী উনি নিজের অংশটা দেবেন। ইন্টারন্যাশনাল কলও নয় যে টাকার অঙ্ক বড় সড়ো কিছু হবে। স্রেফ $2-5 বাঁচাবার জন্য কেউ যে এতটা পরিশ্রম করতে পারে, প্রথমবার দেখে সত্যি বলতে বিশ্বাসই করতে পারিনি। প্রথমবার আমি আর প্রমথ যখন $27 লং ডিস্টেন্স কলের চার্জকে 3 দিয়ে ভাগ করে $9 করে দিতে যাচ্ছি, তখনই উনি বলে উঠেছিলেন, আমার ভাগটা স্যার $7.08। হোয়াট? এই দেখুন স্যার, এই যে স্যার। বলে দাগ দেওয়া বিলের ডিটেইলড কল লিস্টটা আমাদের দেখিয়েছিলেন। 9-এর বদলে $7.28, অর্থাৎ $1.72 বাঁচানোর জন্য এতটা পরিশ্রম। আপনি মশাই সামথিং। না স্যার, হিসেব ঠিক থাকাই ভালো। এর পরের বার হয়তো আমার চার্জ $12 হবে। আপনারা কেন খামোকা বেশি দেবেন বলুন? ঠিক আছে, আপনি $7 দিন। শুধু শুধু আর খুচরো বের করবেন কেন? কি যে বলেন স্যার। এটা বিস্তারিত লিখলাম এই জন্য যে বিলের ডিটেলস চেক করার মতো গুরুত্বপূর্ণ কাজে পুরোপুরি মন না দিয়ে উনি আমাদের কথায় কান দিচ্ছিলেন, সেইটা বুঝিনি। আপনি কি বিল চেক করছেন না আমাদের কথা শুনছেন? দুটোই স্যার। যাই বলুন স্যার, এখানকার টেলিফোন কোম্পানিগুলো না অ্যামেজিং। মানে কবে কখন ক মিনিটের জন্য ফোন করছি এই সব খবর রাখে, ফাঁকি দেওয়ার উপায় নেই। ও কথা থাক স্যার, আগে আমার প্রশ্নের একটা উত্তর দিন তো স্যার। কোন প্রশ্ন? ওই যে বললেন না স্যার, হলিউড প্রডিউস করবে না কি জানো? ও হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে হলিউড ইজ ফুল অফ প্রেজুডিসড পিপল। হোয়াইট আমেরিকান বা ইউরোপিয়ান ডিরেক্টর না হলে ব্যাকিং পাওয়া ইম্পসিবল। জিনিসটা ঠিক ক্লিয়ার হলো না স্যার। কি ক্লিয়ার হলো না? ধরে নিচ্ছি প্রডিউসাররা লাভ করবার জন্য ছবিতে টাকা ঢালেন। এই মিস্টার কাপাডিয়ার ছবিটা যদি সত্যি প্রমিজিং হয়, তাহলে সেটা করবেন না কেন? সেটাই তো আপনাকে বোঝাবার চেষ্টা করছি, দে আর প্রেজুডিসড। কিন্তু আর একটা সম্ভাবনা আছে স্যার। মানে হলিউডের প্রডিউসাররা জানেন আমেরিকানরা মুখে যাই বলুক না কেন, একটা না ওই কি যেন বলে না ওটাকে, এই রেসিস্ট কান্ট্রি। মানে সাদা চামড়ার ডিরেক্টর না থাকলে বাজারে বই চলে না। এটা কি ধরনের ব্যাপার বলুন স্যার? মানে যেটা বলতে চাইছি যে হলিউড ইজ নট নেসেসারিলি প্রেজুডিসড। মানে ওরা শুধু স্যার নিজের লাভ লোকসান দেখছে, কিন্তু আমেরিকানস আর ডেফিনেটলি রেসিস্ট। এটা কিন্তু আপনাকে মানতেই হবে। অনলাইনে বেস্ট সেলিং বইগুলো আপনি কিনুন। মানে বুঝতে পারছেন স্যার? আপনি না মশাই সব সময় আমেরিকার খুঁত ধরতে ব্যস্ত। যদি এতটাই বাজে লাগে তাহলে এলেন কেন? এই দেখুন স্যার, আপনি চটে গেলেন। আমি কিন্তু শুধু এই মানে পসিবিলিটির কথা বলছি। বাপিটা দিনকে দিন প্রো আমেরিকান হয়ে যাচ্ছে। কোন দিন দেখবো সিটিজেনশিপ নিয়ে আমেরিকান এয়ারফোর্সে ঢুকে ভারতের ওপরেই মোয়া ফেলছে। বাজে কথা বলিস না তো। বলবো না, কিন্তু হলিউড সম্পর্কে তোর আইডিয়া ভুল। কি ভুল? হলিউড এখন অনেক কৃষ্ণাঙ্গ ডিরেক্টর অ্যাক্টরদের নিয়ে ফিল্ম প্রডিউস করে। স্পাইক লি, বিল ক্রসবি, রিচার্ড প্রায়ার, এদের ছবি হচ্ছে না। হ্যাঁ, তবে এটা ঠিক যে এশিয়ানদের নিয়ে ফিল্ম তুলনায় তেমন একটা হচ্ছে না। কিন্তু স্যার এই হলিউডের বড় বড় কোম্পানিগুলো কিন্তু এখন মানে ধরুন এই জাপানি মানে এশিয়ানদের হাতে। ভুল বললাম কি স্যার? আপনার পয়েন্টটা কি? আরে তুই একটা ইডিয়েট, এটা বুঝছিস না? প্রডিউসার এশিয়ান হলেও এশিয়ানদের হিরো হিরোইন করে ছবি করছে না, কারণ
এদেশে সে ছবি চলবে না, সেই রেসিজমের ব্যাপার। ও কথা থাক স্যার, আমরা তো আর ফিল্ম বানাতে বা অভিনয় করতে যাচ্ছি না। দাঁড়ান মশাই, বহু বচন ব্যবহার করলেন কেন? আমি বা বাপি নিশ্চয়ই যাচ্ছি না, কিন্তু আপনি তো যাচ্ছেন। ইউ হ্যাভ অলরেডি সাইন্ড আপ ফর এ ফিল্ম। তবে ভালো কথা, ক্যামেরার সামনে দাঁড়াবার আগে আপনার ওই আদ্যিকালের ঘিয়ে কোটটা বিসর্জন দিন। আজকেই চলুন, মেসেজে সেল চলছে, ভদ্রগোছের কিছু কিনবেন। কেন স্যার, কোটটা কি খারাপ নাকি? প্রথমত ওটা আর ঘিয়ে রঙের নেই, হ্যাঁ, কেচাপ, ঝোল, তেল ইত্যাদি পড়ে একেবারে মাল্টি কালার হয়ে গেছে। দ্বিতীয়ত ওটা অন্তত 30 বছরের পুরনো। তৃতীয়ত কি যে বলেন স্যার, ওটা আমার বিয়ের সময় বানানো কোট। তাহলে তো 100 বছর। না সিরিয়াসলি, এবার একটা নতুন কোট কিনেই ফেলুন, লক্ষ লক্ষ লোক আপনাকে দেখবে। কিপটেমির জন্য যদি না পারেন তাহলে বলুন, আমি আর বাপি না হয় চাঁদা তুলে কিনে দেবো। আপনারা না স্যার সত্যি মানে এমন সিরিয়াসভাবে কথা বলেন যে কোনটা ঠাট্টা সেটা বুঝতে সময় লাগে। আচ্ছা বাপি বাবু, আপনি বলুন তো, এই কোটটা কি একেবারেই মানে আনঅ্যাকসেপ্টেবল? কি আর বলি, ভদ্রতাই করলাম। হ্যাঁ মানে ওই একবার ধুয়ে নিলে বোধহয় মানে মন্দ হতো না। এটা ঠিক বলেছেন স্যার, মানে আপনি বলায় মনে পড়লো, মানে কয়েক বছর হলো ওটা ওই ড্রাই ক্লিনিং করা হয়নি। এখন আর ড্রাই ক্লিনিংয়ে চলবে না, বয়লিং ওয়াটারে সুপার স্ট্রং ডিটারজেন্ট দিয়ে একেবারে হেভি ডিউটি ওয়াশিং মেশিনে ধুতে হবে। ওহ, তুই না বড্ড পেছনে লাগতে পারিস। পিছনে লাগছি মানে? একেনবাবু বন্ধু বলে উপদেশ দিচ্ছি। দেখ, তোর মতো গা মাছিয়ে আমি চলি না, হ্যাঁ। আর একটা কথা একেনবাবু, আপনিও বাপির মতো বড্ড ইংলিশ বাংলা মিশিয়ে কথা বলছেন। দেশের লোকেরা ওরকম ফটফট ইংরেজি শুনলে কিন্তু চটবে। এটা কিন্তু ঠিক বলেছেন স্যার, মানে সেদিন ফোনে ইংরেজি শুনে ফ্যামিলি খুব রাগ করেছিল। একটু রাগ না ধ্যাতানি? ধাতা নেই স্যার, আসলে ক্যাপ্টেন স্টুয়ার্ট সাহেবের সঙ্গে একটা মিটিং আছে, তাই যেতে হয়েছিল। তাই টাই পড়েছিলাম। টাই ফাই পড়লেই না মুখ থেকে কিরকম ইংরেজিটা বেরিয়ে আসে। তাহলে তো বাপির উল্টো। বাপির আবার টাই পড়লে গলায় ইংরেজি আটকে যায়। যাকে প্রবলেমের তাহলে সহজ সলিউশন, ধুতি পাঞ্জাবি পরে শুটিংয়ে যাবেন, তাহলে আর ইংরেজি বেরোবে না, আর আপনার ওই ঘিয়ে কোটের সমস্যাটাও মিটে যাবে। শনিবার রাত্রে অবিনাশের বাড়িতে আমাদের সকলের নেমন্তন্ন ছিল। অবিনাশ একসময় প্রমথর সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করত। মাস 6 হলো মস্ত বড় একটা বাড়ি কিনে লং আইল্যান্ডে চলে গেছে। বিশাল পার্টি, আর প্রায় কাউকেই চিনি না। প্রচণ্ড বোর হচ্ছিলাম আর অবিনাশের মুন্ডুপাত করছিলাম আমাদেরকে নেমন্তন্ন করবার জন্য। ওখানেই পরিচয় হলো আনন্দ গুপ্ত বলে এক ভদ্রলোকের সঙ্গে। উনি নিজেই এসে আমাদের সঙ্গে আলাপ জুড়লেন। ভদ্রলোক একজন CFA অর্থাৎ সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজার। লোকের টাকা করে নিয়ে অ্যাডভাইস দেন আর কি। মনে হয় ওর মতলব ছিল আমাদেরকে ক্লায়েন্ট বানানো। ইমপ্রেস করবার জন্য স্টক মার্কেটে কি করে টাকা বানানো যায় সেসবই আমাদেরকে বলে যাচ্ছিলেন। লেভারেজ বাইং, মার্জিন, শর্ট সেলিং ইত্যাদি ইত্যাদি, যা প্রায় কিছুই আমার মাথায় ঢুকছিল না। ঠিক এই সময় শুনি বিকট এক চিৎকার। যে লোকটা চেঁচাচ্ছিল তার বয়স বছর 25 হবে, চুলগুলো অবিন্যস্ত, চোখে মুখে উন্মাদ উন্মাদ ভাব। কয়েকজন মিলে লোকটাকে শান্ত করবার চেষ্টা করছিল, কিন্তু কোথায় কি, লোকটা সমানে চেঁচিয়ে চলেছে, He better not come here if he cares for his life. আমাদের কয়েকটা চেয়ে দূরে বসেছিলেন একজন বয়স্ক ভদ্রলোক। তিনি উঠে লোকটাকে ধমক দিলেন, অরুণ, ডোন্ট টক সিলি, এটা ছেলে মানুষই করবার জায়গা নয়। এই ধমকে বোধহয় একটু কাজ হলো। কিন্তু ডাক্তার সাহেব, আপনি তো জানেন এই লোকটার জঘন্য চরিত্র। উই কান্ট ওয়েলকাম হিম হিয়ার। এটা শুনে দেখলাম ডক্টর সাহেবের চোয়ালটা শক্ত হয়ে উঠল। এটা অবিনাশের বাড়ি, কে এখানে আসবে না আসবে সেটা সম্পূর্ণ অবিনাশের ডিসিশন, তোমার, আমার বা অন্য কারণ নয়। ইতিমধ্যে আরও কয়েকজন দেখলাম অরুণ নামক ছেলেটাকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছেন। কি হচ্ছে জানতে ইচ্ছা করলেও অভদ্রতা হবে ভেবে যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম। ইতিমধ্যে অবিনাশও এসে হাজির। ও এসে কী সব বলাতে সমস্ত থিতিয়ে গেল। পরে অবিনাশ আমাদের কাছে এসে জানালো, ছেলেটার নাম অরুণ শেঠ, আমার দূর সম্পর্কের ভাই হয়। এই ডাক্তার সাহেব ভদ্রলোকটি কে স্যার? ডক্টর আনন্দ শর্মা, উনি ম্যানহাটানে প্র্যাকটিস করেন। আর অরুণবাবু, উনি কি করেন স্যার?
আই এম নট শিওর অরুণ এখন কি করে। বোধহয় কোনো ব্যাংকে কাজ করে, কারণ মাঝে তো তাই করতো। তবে অরুণের সঙ্গে বল্লভ শাহর সম্পর্ক কিন্তু সাপে নেউলে। হঠাৎ কি জানি ওকে খেপাবার জন্যই বোধহয় বলেছিল যে বল্লভ শাহ পার্টিতে আসছে, আর তাতেই হয়তো এই রিয়াকশন। রিয়াকশনটা একটু অস্বাভাবিক নয় কি? অরুণের পক্ষে নয়, ও বরাবরই একটু চিড়গ্রস্ত। হঠাৎ খেপে উঠলে কি বলে কি বলে না ওর ঠিক থাকে না। তবে ওই 5-10 মিনিট বাদেই আবার ঠান্ডা। এই বল্লভ শাহের উপরে ওর এত রাগের কারণটা কি স্যার? আই ডোন্ট নো এক্স্যাক্টলি, তবে এটুকু আপনাকে বলতে পারি, বল্লভ শাহ হ্যাজ ভেরি ফিউ ফ্রেন্ডস ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। কেন স্যার? দ্যাটস অল আই নো। বুঝলাম অবিনাশ এ ব্যাপারে বেশি কিছু বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আচ্ছা, একটা উপকার করতে পারবে? আমার মায়ের এক বন্ধু কুইন্সে থাকেন, তো তাকে একটু বাড়িতে পৌঁছে দিতে হবে। মানে আমি যেতাম, কিন্তু পার্টি চলছে তো তাই। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভদ্রমহিলার বয়স প্রায় 70-এর কাছাকাছি, চুলগুলো সব সাদা, শান্ত চেহারা। আমাদেরকে বললেন, বেটা, তোমাদের অসুবিধে হবে না তো? পাছে প্রমোদও কিছু উল্টোপাল্টা বলে বসে, তাই আমি তাড়াহুড়ো করে বললাম, না না, একদম না। আসলে আমার ছেলের আসার কথা ছিল, কিন্তু কাজ নিয়ে খুব ব্যস্ত, খালি কাজ কাজ আর কাজ। কি কাজ করেন আপনার ছেলে? ছবি করে, ফিল্ম। এইবার আমি বুঝতে পারলাম। অবশ্য চেহারাটা দেখেই আমার বোঝা উচিত ছিল। দিলীপ কাপাডিয়ার সঙ্গে প্রচণ্ড মিল। আচ্ছা, আপনার ছেলে কি মিস্টার দিলীপ কাপাডিয়া? হ্যাঁ, তোমরা ওকে চেনো? ভদ্রমহিলা ভারী সুন্দর গল্প করতে পারেন। উনি নিজেও একটা সময় সিনেমায় অভিনয় করেছেন, অবশ্য ছোটোখাটো রোলেই। এদেশে এসে প্রায় 60 বছর বয়সে মেকআপ করানোর আর্ট শিখেছেন। ছেলের সব ফিল্মেই উনি কস্টিউম সিলেকশন আর মেকআপের ভার নেন। তবে বুঝলাম এবারের এত বড় প্রজেক্টটা নিয়ে ওর দুশ্চিন্তা রয়েছে। আমি ওকে বলেছি আর এরকম বড়সড় প্রজেক্টে যেও না, মানসিক শান্তি সব নষ্ট হয়। মিসেস কাপাডিয়াকে নামাতে গিয়ে দিলীপ কাপাডিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। উনি কোত্থেকে যেন ফিরছিলেন। ছেলেকে দেখা মাত্র মিসেস কাপাডিয়া আমাদের এত প্রশংসা শুরু করলেন যে কি বলবো। দিলীপ কাপাডিয়া হাসি হাসি মুখে সেগুলো শুনে বললেন, মা, তোমাকে এদের সম্পর্কে কিচ্ছু বলতে হবে না, এদের সবাইকে আমি চিনি। তারপর আমাদেরকে অনেক ধন্যবাদ দিলেন মাকে পৌঁছে দেওয়ার জন্য। মিসেস কাপাডিয়ার ইচ্ছা ছিল যে আমরা একটু মিঠাই খেয়ে যাই, পরে আরেকদিন আসবো কথা দেওয়ার পর মুক্তি পেলাম। গাড়িটা ঘুরিয়ে নিতে নিতে বাড়িটার দিকে একবার তাকালাম। দোতলা বাড়ি। এদেশে এ ধাঁচটাকে বলা হয় কলোনিয়াল। তবে অবিনাশের বাড়ির তুলনায় নিতান্তই সাদামাটা। প্রমথও নিশ্চয়ই এই কথাটাই ভাবছিল। বাড়িটা মোটেও ইমপ্রেসিভ নয়, কিন্তু গাড়িটা দেখলি, মার্সিডিজ 500 SL, একেবারে বাঘের বাচ্চা বল। না আর বলি কি করে, ঝকঝকে কালো মার্সিডিজটা দেখলেই বোঝা যায় আমাদের মতো স্কুল মাস্টারের গাড়ি নয়। আচ্ছা স্যার, এই গাড়িটার দাম কত হবে? তা 1040 হবে মোরাললেস। 40,000? তার মানে তো প্রায় ধরুন গিয়ে ওই 34 লাখ টাকা। তা তো বটেই। মাই গুডনেস স্যার, ও গাড়িতে এমন কি আছে যা আপনার এই টয়োটা গাড়িতে নেই? এই কিসের সঙ্গে কিসের তুলনা মশাই? উটের পিঠের কুঁজ আর পূর্ণিমার চাঁদ। একবার উঠে দেখুন ওই গাড়িতে। এটা ওই টয়োটা টার্সেলের মতো টিনের বাক্স নয়। মার্সিডিজে পাবেন লাক্সারিয়াস ইন্টেরিয়ার, না আছে ঝাঁকুনি, না আছে শব্দ, তার উপর প্রিসিশন ক্রুজ কন্ট্রোল, লেন অ্যাসিস্ট, টার্বোচার্জার, সুপার ডুপার এসি, ফ্যান্টাস্টিক অডিও সিস্টেম, আরও কত কত। প্রমথই কিন্তু আমার গাড়ি সবচেয়ে বেশি চড়ে আর সবচেয়ে বেশি গালমন্দটাও করে। দাঁড়ান স্যার, দাঁড়ান। আচ্ছা, ওটা কি আকাশে উড়ে যায়, না এই গাড়ির মতো রাস্তায় গড়িয়ে গড়িয়ে চলে? গড়িয়ে গড়িয়েই চলে। আমার সামর্থ্য নেই, তবে মনে হয় সামর্থ্য থাকলেও গাড়ি কেনার পেছনে আমি অত টাকা কোনোদিন খরচ করতাম না। তাই একেনবাবুর কথা শুনে ভারী ভালো লাগলো। আরও ভালো লাগলো প্রমথটা গজগজ করছে দেখে। বুধবার আমার ক্লাস শেষ হয় 5টায়। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে।
সাধারণত বাড়ি ফিরে আমার কাজ হলো 6:30টার লোকাল নিউজ দেখা। আজকেও দেখব বলে টিভি খুলেছি, কিন্তু পেছনে রান্নাঘরে যে তাণ্ডবটা চলছে, অ্যাটেনশনটা বারবার ওদিকেই চলে যাচ্ছে। তাণ্ডবের মূলে অবশ্য একেনবাবুই। হঠাৎ ওর রান্না শেখার স্বাদ হয়েছে, আর গুরু ধরেছেন প্রমথকে। রান্নার ব্যাপারে প্রমথ হলো একেবারে পারফেকশনিস্ট, সুতরাং পদে পদে ধমকাধমকি চলছে। এইভাবে চললে আজ ডিনারটা ঠিকমতো পাবো কি না কে জানে। তাই ভাবছি যে ওদের দুজনকে কিচেন থেকে তাড়িয়ে পিৎজা অর্ডার করব কি না। ঠিক এমন সময় মিশেল ব্রিঙ্কলির খবর পড়া শুরু হলো। আজকের সবচেয়ে বড় খবর হলো লোকাল ফাস্ট ফুড চেইন রাজা রানীর প্রতিষ্ঠাতা বল্লভ শাহের সন্দেহজনক মৃত্যু। মিস্টার শাহের মৃতদেহ পুলিশ বিকেল 5টা নাগাদ ওর ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে আবিষ্কার করে। পুলিশ সন্দেহ করছে যে গলায় ফাঁস লাগিয়ে ওকে হত্যা করা হয়েছে। আমাদের রিপোর্টার রেক্স রিড এই মুহূর্তে বল্লভ শাহের অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে। ওর কাছে বিস্তারিত শোনা যাক। রেক্স রিডের ওপর ক্যামেরা ফোকাস করতেই দেখলাম জায়গাটা লোকে গিজগিজ করছে। বল্লভ শাহের মৃতদেহ তখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। রেক্স রিড তাঁর ইউজুয়াল নাটকীয় ভঙ্গিতে বলছে, সেন্ট্রাল পার্কের উল্টো দিকের এই হাই রাইজ অ্যাপার্টমেন্টগুলো দেখাবো। এরই একটাতে থাকতেন দ্য কিং অফ এশিয়ান ইন্ডিয়ান ফাস্ট ফুড চেইন বল্লভ শাহ। 15 বছর আগে বল্লভ শাহ যখন এদেশের মাটিতে প্রথম পা রেখেছিলেন, তখন তার পকেটে ছিল না একটাও পয়সা। আজ 15 বছর পর উনি যে সম্পত্তি রেখে গেলেন তা কম করে হলেও $50 মিলিয়ন। বল্লভ শাহ আমেরিকার জন্য ভারত ছেড়েছিলেন বটে, কিন্তু ভারতীয় খাবার কোনোদিন ত্যাগ করতে পারেননি। সাধারণ নিউ ইয়র্কবাসীরা যাতে সেই সুস্বাদু খাবার পায়, সেই সুযোগ তিনি করে দিয়ে গিয়েছেন। তিনবার দেউলিয়া হয়ে গিয়েও তিনি তার লক্ষ্য হারাননি। বারবার ফিরে এসেছেন ভারতীয় খাবারকে প্রত্যেক নিউ ইয়র্কবাসীর ফেভারিট খাবারের তালিকায় জায়গা করে দিতে। মাত্র 55 বছর বয়সে এই উদ্যোগী পুরুষের জীবন শেষ হলো। পুলিশ এখনো জানে না কে তার জন্য দায়ী। আমরা শুধু জানি একজন কঠোর পরিশ্রমী দূরদর্শী ব্যবসায়ী, যিনি রেক্স রিড নিশ্চয়ই আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আরে এ কি, হঠাৎ কোত্থেকে অরুণ শেঠ এসে রেক্স রিডকে ধাক্কা দিয়ে মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে চেঁচাতে আরম্ভ করে দিয়েছে। দ্যাটস আ লাই, আ টোটাল লাই। বল্লভ শাহ ছিল একটা শয়তান। দ্যাটস ওয়াই আই হ্যাড টু কিল হিম। ইয়েস, অল দ্য ভিউয়ার্স, আই কিলড হিম। অরুণ আর কি বলল শোনা গেল না। কেউ একজন টেলিভিশন ক্যামেরাটা আড়াল করে দিল। মাইক্রোফোনটা নিয়েও ধস্তাধস্তি হচ্ছে বোঝা গেল। মাত্র কয়েক সেকেন্ড, তারপরে টিভি স্ক্রিনে আবার ছবি ফুটে উঠল। দেখলাম পুলিশ অরুণ শেঠকে ধরে নিয়ে যাচ্ছে। মিশেল ব্রিঙ্কলি রেক্স রিডকে জিজ্ঞেস করলেন, রেক্স, আর ইউ ওকে? ইয়েস মিশেল, আই এম ওকে। লোকটা কে তোমার ধারণা আছে? না, কোনো ধারণাই নেই। দেখে মনে হলো ভারতীয়, উচ্চারণেও ভারতীয় টান স্পষ্ট, কিন্তু আমার ভুলও হতে পারে। পরিচয় জানতে পারলেই আমরা তোমায় জানাবো। থ্যাংক ইউ রেক্স। মিশেল ব্রিঙ্কলি তারপর অন্য নিউজে চলে গেল। আমি এত মন দিয়ে খবরটা শুনছিলাম যে খেয়ালই করিনি প্রমথকে নিয়ে একেনবাবু কখন যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছেন। প্রমথর রিমোট টিপে টিভি বন্ধ করে দিয়ে বলল, I can't believe it. This man is completely insane. Why did he do this? জবাব আর দেব কি, আমিও ব্যাপারটা দেখে হতভম্ব। কি মশাই, কিছু বুঝতে পারছেন? ভেরি কনফিউজিং স্যার। আপনার কি মনে হয় অরুণ শেঠই সত্যি সত্যি মার্ডার করেছে? কে জানে স্যার, তবে উনি তো স্বীকার করলেন। আলবাত খুনি, নইলে ওখানে ও গেল কি করে? আমি তো বাজি ধরে বলতে পারি মার্ডার করার পর পুলিশকে খবর ওই দিয়েছিল যাতে নাটকীয়ভাবে অপরাধটা সকলে জানতে পারে। হি ওয়ান্টেড সেন্সেশন। হোয়াট উড ইউ এক্সপেক্ট ফ্রম আ নাট? দ্যাটস অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট স্যার, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। কি ইন্টারেস্টিং পয়েন্ট? ইন্টারেস্টিং পয়েন্ট এই জন্য স্যার, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। অরুণ শেঠকে যদি আমরা পাগলই মনে করি, তাহলে স্যার ওর স্বীকারোক্তি কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া উচিত হবে না, তাই না? এই দাঁড়ান গোয়েন্দামশাই, দাঁড়ান। আপনি আমাকে বুঝিয়ে দিতে পারেন যে হঠাৎ অরুণ শেঠের ওখানে আগমন হলো কেন? সেটা বোধহয় পারা যায় স্যার। অরুণ শেঠ সম্পর্কে গত 2-3 দিন একটু খোঁজ নিয়েছি স্যার। উনি কিছুদিন হলো মেট্রোপলিটন মিউজিয়ামে পার্ট টাইম কাজ করছেন। এও শুনেছি মিস্টার শাহের অ্যাপার্টমেন্ট ওই মিউজিয়ামের ঠিক উল্টো দিকে। হয়তো অফিস থেকে বেরোবার পথে ভিড় দেখে অরুণবাবু থেমেছিলেন।
তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন? কি যে বলেন স্যার, তদন্ত আর কি, মানে কোনো ঘটনা ঘটলে তো তদন্ত। না না, তা বললে চলবে কেন? ঘটনা তো একটু আগেই দিব্যি ঘটে গেল। কিন্তু সে কথা যাক, অরুণ শেঠের স্বীকারোক্তিটা জাস্ট পাগলামো বলে উড়িয়ে দেওয়াটা ডাউনরাইট সিলি। না না, মানে অরুণ শেঠের পক্ষেও দোষী হওয়া সম্ভব, তবে আমি শুধু আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছিলাম আর কি। সে গুড, কিন্তু আপনি মশাই সব অ্যাঙ্গেল থেকেই দোষী। কেন স্যার? আপনার এই সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটারের হ্যাবিটটা ছাড়ুন তো। অত্যন্ত ধরিবাজ লোক আপনি। গোপনে সব খবর জোগাড় করে আমাদের আগেই দোষী ধরে ফেলার চেষ্টা করছেন। কি যে বলেন স্যার। বেশ, তাহলে চটপট বলুন যে লুকিয়ে লুকিয়ে এখনো পর্যন্ত কি কি জেনেছেন। স্যার, ওই রান্নাটা আগে করে ফেললে হতো না? আরে রাখুন তো আপনার রান্না, আমি পিৎজা অর্ডার করেছি। এক্সেলেন্ট আইডিয়া, নিন শুরু করুন। মানে আমার ইনফরমেশন কিন্তু খুব লিমিটেড স্যার, মানে কনফার্মডও নয় আর কি। মানে শুরু করুন না মশাই, ভনিতা না করে। ঠিক আছে স্যার, শুরু করছি। মানে প্রথম খবর হলো, মানে অরুণ শেঠ বল্লভ শাহর শ্যালক পুত্র, মানে স্ত্রীর ভাইয়ের ছেলে, তাই তো? এটা ইন্টারেস্টিং। কদিন আগেই তো ইন্ডিয়া অ্যাব্রডে ওর ওপর একটা লেখা পড়লাম, স্ত্রীর কোনো উল্লেখ তো ছিল না সেখানে। হি ওয়াজ আ উইডোয়ার। স্ত্রী প্রায় বছর সাথে কোনো মারা গেছেন। ইনফ্যাক্ট এদেশেই সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়ে মৃত্যু। মাই গড, কোত্থেকে পেলেন খবরটা? ক্যাপ্টেন স্টুয়ার্টের কাছ থেকে শুনেছি স্যার। আসলে ওর মৃত্যুটা তখন রহস্যজনক বলে মনে হয়েছিল। তার একটা কারণ হচ্ছে ওই রুক্মিণী শাহ, মানে বল্লভ শাহের স্ত্রী, বেশ ভালো সাঁতার জানতেন। সাঁতার জেনেও মানুষ ডুবে মরতে পারে। আমারই এক বন্ধু তো রবীন্দ্র সরোবরে পায়ে ক্র্যাম্প ধরে মারা গিয়েছিল। তা পারে স্যার, কিন্তু এছাড়াও আরেকটা কারণ ছিল। মিস্টার বল্লভ শাহ স্ত্রীর নামে একটা মোটা লাইফ ইন্স্যুরেন্স করিয়েছিলেন ম্যাডামের মৃত্যুর মাত্র ওই ধরুন গিয়ে মাস 5 আগে। দিলেন তো ব্যাপারটাকে নিরামিষ করে। কোথায় একটা রগডগে পরকীয়ার কেচ্ছা শোনাবেন, তা না সেই বস্তা পচা মোটিভ ডলারকে টেনে আনলেন। না, কি বলতে চাইছেন? হি কিল্ড হার টু গেট ইন্স্যুরেন্স মানি। এক্স্যাক্টলি স্যার, কিন্তু তদন্তে কোনো ফাউল প্লে পাওয়া যায়নি। ফলে বল্লভ শাহ ইন্স্যুরেন্সের টাকাগুলো যথারীতি পেয়ে যান এবং সেই টাকা থেকেই নতুন করে রাজা রানী রেস্টুরেন্ট শুরু করেন। শেষটা অবশ্য কিছু মনে করবেন না স্যার, আমার অনুমান স্যার। তা রুক্মিণী শাহের কোনো ছেলেপুলে ছিল না? হ্যাঁ স্যার, এক মেয়ে ছিল। ঘটনাটা যখন ঘটে মেয়েটা তখন হাই স্কুলের সিনিয়র ইয়ারে পড়ছে। আরও একটা খবর, অরুণ শেঠও তখন বল্লভ শাহের বাড়িতে থাকতেন। ম্যাডাম ওকে দেশ থেকে আনিয়েছিলেন আমেরিকান কলেজে পড়াবেন বলে। রুক্মিণী শাহের মৃত্যুর অল্প দিনের মধ্যেই ওর মেয়ে ক্যালিফোর্নিয়াতেও পড়াশুনো করতে চলে যায়। এখন বোধহয় ওই আলাস্কা বা ওরকম কোনো একটা ঠান্ডা জায়গায় থাকে। নিউ ইয়র্কে কদাচিৎ আসে। শ্যালক পুত্রের সঙ্গে বল্লভ শাহের যে খুব একটা বনে না, সেটা তো নিজের চোখেই দেখেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়ের সঙ্গেও সম্পর্কটা আহামরি নয়। সেটাই মনে হয় স্যার। তবে অরুণ শেঠের সঙ্গে কিন্তু এক সময় বল্লভ শাহের খুব ভালো সম্পর্ক ছিল। ইনফ্যাক্ট রুক্মিণী শাহের মৃত্যুর পরও বহুদিন পর্যন্ত অরুণ শেঠ বল্লভ শাহের কাছেই থাকতেন। শুধু তাই নয় স্যার, নিজের কোম্পানিতে মিস্টার শাহ ওকে খুব ভালো কাজও দিয়েছিলেন। ওরকম একটা ছিটগ্রস্ত লোককে, মানে হলোই না হয় শ্যালক পুত্র। আমার ধারণা স্যার, অরুণ শেঠকে উনি নিজের ছেলের মতোই দেখতেন। তাই যদি হয় তাহলে এই অবস্থা হলো কি করে? সেটাই তো রহস্য স্যার। বছর 2 আগে বল্লভ শাহর সঙ্গে অরুণ শেঠের এমন একটা তোলপাড় হয় যে অরুণকে উনি অন দ্য স্পট চাকরি থেকে বরখাস্ত করে দেন। দ্যাটস অল আই নো স্যার। আর মিউজিয়ামের চাকরি পাওয়াটা? রাজারানী ছাড়ার পর অরুণ শেঠ 1 বছর কেমিক্যাল ব্যাংকে ছিলেন, সেখান থেকেও ওর চাকরি যায়। তারপর থেকে উনি নানান রকমের পার্ট টাইম কাজ করে বেড়াচ্ছেন। আপাতত মেট্রোপলিটন মিউজিয়ামেই কাজ করছেন। দ্যাটস অল স্যার, ব্যাস।
পিৎজা খাচ্ছি বটে, কিন্তু মাথায় ঘুরছে বল্লভ শাহের মৃত্যু। প্রমথ ইতিমধ্যেই একবার দিলীপ কাপাডিয়াকে ধরবার চেষ্টা করেছে, যদি মৃত্যুর খবরটা না পেয়ে থাকেন। বল্লভ শাহ যে তার মৃত্যুর আশঙ্কা করেছিলেন সেটা তো ওর কাছ থেকেই আমাদের শোনা। দিলীপ কাপাডিয়া অবশ্য বাড়িতে ছিলেন না, শুটিং করতে কোথায় জানি গিয়েছিলেন। ফোন ধরেছিলেন ওর মা। প্রমথ অবশ্য বুদ্ধি করে বল্লভ শাহের খবরটা ওকে দেয়নি। কি হবে বৃদ্ধাকে শুধু শুধু একটা দুঃসংবাদ দিয়ে। আমি এদিকে একেনবাবুকে উস্কাচ্ছিলাম ক্যাপ্টেন স্টুয়ার্টকে ফোন করে লেটেস্ট ডেভেলপমেন্ট কি হয়েছে তার খোঁজ নিতে। একেনবাবুর সঙ্গে ক্যাপ্টেনের এখন খুবই দোস্তি, প্রায় দুজনে একসঙ্গে লাঞ্চ টাঞ্চ খান। এমনকি গোলমেলে কেস এলে একেনবাবুর অ্যাডভাইসও নেন ক্যাপ্টেন। সুতরাং ফোন করলে নিশ্চয়ই সব খবর বলে দেবেন। স্যার, আজকে কত তারিখ? আজকে 10। 10? সর্বনাশ স্যার, আমার হেলথ ইন্স্যুরেন্স গতকাল এক্সপায়ার করে গেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কালকে এজেন্টকে ফোন করে রিনিউ করিয়ে নেবেন না হয়। ইটস নট আ বিগ ডিল, রাইট? কি বলছেন স্যার? আজ রাত্রে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, উইদাউট আ হেলথ ইন্স্যুরেন্স আই উইল বি ডেড স্যার। দুশ্চিন্তাটা অমূলক নয়। আমেরিকাতে হেলথ ইন্স্যুরেন্স ছাড়া থাকাটা বিপজ্জনক। হাসপাতালের খরচ একদিনেই $400-500 বা তার অনেক গুণ বেশিও হয়ে যেতে পারে। কিন্তু তাই বলে একটা রাত ইন্স্যুরেন্স ছাড়া কাটাতে কিসের এত ভয় সেটা বুঝতে পারলাম না। দূরমশাই, চেহারা তো টিংটিংয়ে, ব্লাড প্রেশার নর্মাল, কোলেস্ট্রলও নিশ্চয়ই লো, আপনার আবার দুশ্চিন্তা কিসের? ওহ, এতই যখন দুশ্চিন্তা তখন আমার এজেন্ট বব ল্যাশকে ফোন করতে পারেন। খুব হেল্পফুল, উইকেন্ডেও দিনে রাতে ফোন ধরে। যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই সাহায্য করবে। তাহলে নম্বরটা দিন স্যার। বলছি, ফোনটা তুলুন, আমাদের এরিয়া কোডটা দিন আর তারপর টিপুন বব ল্যাশ। এটা বুঝলাম না স্যার, মানে আমি তো নম্বরটা চাইছি। আরে তাই তো দিলাম, প্রথমে BOB তারপর LASH। উত্তর না পেলে আমার নাম করে একটা মেসেজ করে দেবেন। আমি এখনো বুঝলাম না স্যার। ওহ, বুঝতে পারছেন না? ল্যান্ড ফোনের বাটনগুলো দেখুন, প্রত্যেকটা বাটনে নাম্বার ছাড়া 3টে করে লেটার দেখতে পাচ্ছেন? ও হ্যাঁ স্যার, এগুলো আগেও দেখেছি। দেশের ওই ডায়াল প্যাডে তো এগুলো থাকে না, মানে তাই ইম্পর্টেন্সটা ঠিক বুঝিনি আর কি। কিন্তু দাঁড়ান স্যার, সবগুলো বাটনে তো লেটার নেই। তাতে কিছু এসে যায় না। প্রথমে বব মানে BOB অর্থাৎ 262 টিপুন, তারপর ল্যাশের নামে লেটারগুলো খুঁজে খুঁজে টিপুন, ওটাই হলো নাম্বার। আই সি, দাঁড়ান দেখি। L হচ্ছে 5, আচ্ছা, A হচ্ছে 2, S হচ্ছে 7, আর H হচ্ছে হলো গিয়ে 4। কিন্তু স্যার A আর B দুটোই তো হচ্ছে 2। আরে ওটা নিয়ে ভাববেন না, এদেশে টেলিফোন সিস্টেম ঠিক বুঝে যাবে। অ্যামেজিং স্যার, অ্যামেজিং। তার মানে ওর নম্বরটা হলো গিয়ে, দাঁড়ান এক সেকেন্ড স্যার, 2625274। দিস ইজ ক্লেভার স্যার। হ্যাঁ, সাংঘাতিক। নামটা মনে রাখা নম্বরের থেকে অনেক বেশি সহজ স্যার। আর নাম মনে রাখলেই নম্বরটাও জানা হয়ে গেল, তাই না? না, ভেরি ভেরি ক্লেভার স্যার। তবেই না ইন্স্যুরেন্স এজেন্সি খুলেছেন। যাই বলুন স্যার, থিংস মুভ ফাস্ট হিয়ার। মানে আজ কলকাতা হলে না, কিসের সঙ্গে কিসের তুলনা। সে কি, কদিন আগেই তো সাহেবদের নিন্দায় বেশ পঞ্চমুখ হয়েছিলেন, তার বেলা? হয়েছিলাম বুঝি। কি করবো স্যার, মানে দোষে গুণে মানুষ, ক্ষমা করে দেবেন স্যার। পজিটিভ থাকলেই স্যার নেগেটিভ থাকতেই হবে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, যাই হোক, ওই ভাগ্য করে বাপ মা কিন্তু ওর নামটা এরকম রেখেছিলেন স্যার। বলুন কার কথা বলছেন? ববের? হ্যাঁ স্যার, ভেবে দেখুন, যদি ওর 2.5 গজি নাম হতো তাহলে কিন্তু সব জলে যেত। আপনিও তো সেই ভাগ্যবান। সেন একেন, SENAKEN, মাপা 7 অক্ষরে। যখন এদেশে ডিটেকটিভ এজেন্সি খুলবেন না, মনে করে নিউ ইয়র্ক টেলকে $1000 দিয়ে ফোন নাম্বারটা নামের অক্ষর মিলিয়ে করে নেবেন। হ্যাঁ, বলেন কি স্যার, অত টাকা লাগে? অত লাগে কিনা জানি না, তবে আপনার কাছে হয়তো বেশি চাইবে। ওহ, স্টুপিডামো করিস না তো। একেনবাবু, আপনি তো ক্যাপ্টেন স্টুয়ার্টকে এখনো ফোন করলেন না?
করছি স্যার, করছি। কিন্তু একটা কথা স্যার, এই ক্যাপ্টেনের ইনফরমেশনগুলো কিন্তু আর কাউকে জানাবেন না, তাহলে আমি সকলেই বিপদে পড়বো স্যার। এটা কি হলো মশাই? সতর্কবাণীটা শুধু আমার দিকে তাকিয়ে করছেন কেন জানতে পারি? বুঝিসনি তোর পেটটা পাতলা বলে। মিনিট 5 মতো ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে একেনবাবুর কথা হলো। ক্যাপ্টেনের কোনো কথা কানে না এলেও একেনবাবুর কথা থেকে ব্যাপারটা আঁচ করতে পারছিলাম। মিসিং পয়েন্টগুলো পরে একেনবাবু পূরণ করে দিলেন। যেটা বুঝলাম, বল্লভ শাহ দুপুর 12টা নাগাদ মারা গেছেন। পোস্টমর্টেম হতে অবশ্য 1-8 দিন লাগবে। তবে ক্যাপ্টেনের ধারণা মারা গেছেন অ্যাসফিক্সিয়েশনের ফলে, অর্থাৎ দড়ির ফাঁসে দম বন্ধ হয়ে। ডেড বডি পাওয়া গেছে বসার ঘরে সোফার উপর, গলায় তখনও দড়ির ফাঁসটা লাগানো। দরজা ভেঙে বাড়িতে কেউ ঢোকেনি। বল্লভ শাহ একাই বাড়িতে ছিলেন। ওর বাড়িতে যে পুয়ের্তো রিকান মেয়েটি কাজ করত, সে কিছুদিনের জন্য ছুটি নিয়ে দেশে গেছে। সুতরাং মনে করা যেতে পারে বল্লভ শাহ আততায়ীকে চিনতেন, তাই নিজেই দরজা খুলে দিয়েছিলেন। ঘরের সমস্ত কিছুই অটুট অবস্থায়। চুরি বা ডাকাতির কোনো উদ্দেশ্য ছিল বলে মনে হয় না। ধস্তাধস্তির কোনো চিহ্নও পাওয়া যায়নি। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, পুলিশ বল্লভ শাহের বাড়িতে অরুণ শেঠের কোনো ফিঙ্গারপ্রিন্ট পায়নি। জাজ অবশ্য অরুণ শেঠকে জামিন দেননি। যে লোকটা বুক ফুলিয়ে সগর্বে টিভি ক্যামেরার সামনে সবাইকে জানিয়েছে যে হ্যাঁ আমি খুনটা করেছি, তাকে জামিন দিতে যাবে কোন আহাম্মক? তাই ক্যাপ্টেন স্টুয়ার্টের লোক এখনও অরুণ শেঠকে ঠেসে ইন্টারোগেট করছে। এমনকি সাইকিয়াট্রিক এভ্যালুয়েশনও চলছে। কোনো অ্যালিবাই আছে কিনা তার খোঁজও পুলিশ করছে। মনে হচ্ছে শুধু আপনি নয়, ক্যাপ্টেন স্টুয়ার্টও অরুণ শেঠকে আততায়ী বলে মেনে নিতে পারছেন না। ঠিকই ধরেছেন স্যার, ব্যাপারটা না খুব পাজলিং। ওই কেউ যদি খুন করে সবার সামনে দোষ স্বীকার করবে বলেই ঠিক করে থাকে, তাহলে সে এত সাবধানে ফিঙ্গারপ্রিন্ট না রেখে খুন করতে যাবে কেন বলুন তো? কারণ লোকটা অর্ধোন্মাদ। দ্যাটস দ্য অনলি এক্সপ্লেনেশন স্যার, বাট ইট ইজ ইনডিড পাজলিং। বলুন। কথাগুলো বলে মাথা চুলকোতে চুলকোতে একেনবাবু শুতে চলে গেলেন। এর মধ্যে একটা কাজে আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম। ফিরে এসে শুনি ক্যাপ্টেন স্টুয়ার্ট একটা মাফিয়া মার্ডার নিয়ে এত হিমশিম খাচ্ছেন যে বল্লভ শাহের কেসটাতে সময় দিতে পারছেন না। নিজের অ্যাসিস্ট্যান্টদের উপরেও বোধহয় খুব একটা ভরসা নেই তার, তাই একেনবাবুর সাহায্য চেয়েছেন। অবশ্য একেনবাবু যে এখন নিউ ইয়র্ক পুলিশের কনসালটেন্ট, সেটা পরিষ্কার করে আমাদের কখনোই বলেননি। আশ্চর্য লোক একটা। বল্লভ শাহের মেয়ে সুজাতা এখন নিউ ইয়র্কে। বাবার মৃত্যুর খবর পেয়েই মনে হয় এসেছিল। তদন্তের স্বার্থে তার সঙ্গে একেনবাবুকে একবার কথা বলতে হবে। দেখা করার কথা রাজা রানীর হেড অফিসে। মুশকিল হলো সেখানে যেতে আবার একবার ট্রেন পাল্টাতে হয়। নিউ ইয়র্কের সাবওয়েতে একেনবাবু এখনও মাঝে মাঝে কনফিউজড হয়ে যান, তাই আমাকে ধরলেন সঙ্গে যাওয়ার জন্য। সুজাতা অফিসে বসে আমাদের জন্য অপেক্ষা করছিল। রোগা ছোট্টখাট্ট চেহারা, বুদ্ধিদীপ্ত ঝকঝকে চোখমুখ, আত্মপ্রত্যয়ের ছাপ সেখানে সুস্পষ্ট। প্রাথমিক পরিচয় পর্ব শেষ হলে ওর বাবার মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে বল্লভ শাহ সম্পর্কে ভালো ভালো 2-4টে কথা যা শুনেছি সেগুলোই আমরা বললাম। সুজাতা তাতে কতটা কান দিল তা বুঝলাম না। উল্টে আমি এখানে কতদিন আছি, পড়াতে কেমন লাগছে ইত্যাদি মামুলি কিছু প্রশ্ন করল। এর মাঝেই একেনবাবু বলে বসলেন, তাহলে ব্যাপারটা আপনি কি স্যার, সরি আই মিন ম্যাডাম, আপনি কি এবার নিউ ইয়র্কে ফিরে আসার কথা ভাবছেন? একেনবাবুর দুর্গতিতে প্রচণ্ড মজা পেলাম। আমি আর প্রমথ ওর এই স্যার স্যার বলা বন্ধ করানোর প্রচুর চেষ্টা করেছি। আমেরিকাতে নাম ধরে ডাকাটাই দস্তুর, সম্মান জানাতে মিস্টার অমুক ডাকলেই যথেষ্ট। এরকমভাবে স্যার স্যার বা ম্যাডাম কেউই বলে না। প্রতিবারই আমাদের জ্ঞান দেওয়া শেষ হলে একেনবাবু মাথা চুলকোতে চুলকোতে বলেছেন, কি করব স্যার, ওগুলো আমার চাইল্ডহুড হ্যাবিট। তো প্লিজ আমাকে শুধু সুজাতা বলে ডাকবেন। থ্যাংক ইউ ম্যাডাম, মিস সুজাতা। সুজাতার ভুঁড়ু একটু যেন কোঁচকালো। শুধু সুজাতা, আই প্রেফার প্লেন অ্যান্ড সিম্পল সুজাতা।
থ্যাংক ইউ। আজকে কার মুখ দেখে যে উঠেছেন একেনবাবু? ও হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি কি এখানেই থাকবেন? মানে 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 কোম্পানিটা চালাতে এখানেই থাকবেন? না, সেরকম কোনো প্ল্যান আমার নেই। তার মানে যেখানে আছেন সেখান থেকেই বিজনেসটা চালাবেন, তাই তো? না। ও, তাহলে এটা কে চালাবে ম্যাডাম? আমাদের সঙ্গে সুজাতা মোটামুটি নর্মালি কথা বলছিল, কিন্তু একেনবাবুর এই স্যার, ম্যাডাম, মিস এর ফুলঝুরিতে নিশ্চয়ই একটা নেগেটিভ রিয়াকশন হয়েছে, তাই কাট কাট উত্তর দিল, মিস্টার সেন, আপনার বোধহয় জানা নেই আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক মোটেই মধুর ছিল না। তাই এই ব্যবসা চলবে কি চলবে না সে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। ও ও, আই সি। তার মানে কি বিজনেসটা আপনি বেচে দেবেন মিস শাহ? ক্যাপ্টেন স্টুয়ার্ট আমাকে বলেছিলেন আপনি বাবার মৃত্যুর তদন্ত নিয়ে কথা বলবেন, মানে সেই বিষয়ে কথা বলবেন আর কি। তাই আমি আপনার সঙ্গে দেখা করতে রাজি হয়েছি, কিন্তু যেসব প্রশ্ন আপনি করছেন সেগুলো নিতান্তই ব্যক্তিগত, আর আমার বিশ্বাস দে আর নট রিলেভেন্ট ফর দিস ইনভেস্টিগেশন। আমি রাইট? আই এম সরি মিস শাহ, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। মানে এগুলো জাস্ট আমার একটু কৌতূহল আর কি, আপনাকে জিজ্ঞেস করা উচিত হয়নি। আর আমার এই স্যার ম্যাডাম বলাটাও আপনি একটু মাফ করে দেবেন, কেমন? দ্যাটস ওকে। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আমার শুধু কয়েকটা প্রশ্নই আছে। প্রথম প্রশ্ন, আপনি নিউ ইয়র্কে কবে এলেন? মঙ্গলবার বিকেলে। মানে আপনার বাবার মৃত্যুর আগে? হ্যাঁ। কেন এসেছিলেন জানতে পারি কি? মানে অবশ্য যদি পার্সোনাল কিছু না হয়। না, কোনো ব্যক্তিগত ব্যাপারে নয়, এসেছিলাম ওয়াইল্ড লাইফ সোসাইটির একটা কনফারেন্সে। ও আই সি, তার মানে মঙ্গলবার থেকেই আপনি কনফারেন্সে? কনফারেন্স আরম্ভ হবে এই সোমবার থেকে। আমি পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবো বলে কদিন আগেই এসেছি। ও বুঝলাম মিস শাহ। আচ্ছা, ক্যাপ্টেন স্টুয়ার্ট আমাকে বলেছেন বুধবার সকালে খুব ভোরে আপনি হোটেল থেকে আপনার স্কুলের এক বন্ধুর কাছে যান, মানে সেখানেই সন্ধে পর্যন্ত কাটান। ইজ দ্যাট রাইট? হ্যাঁ, আমি অর্চনার বাড়িতেই ছিলাম। সেখানে ডিনার করে রাত 9টা নাগাদ বাড়ি ফিরেছি। মানে পুরো সময়টাই ওখানে ছিলেন? হ্যাঁ। জিজ্ঞেস করতে খুব খারাপ লাগছে মিস, আপনার বাবার মৃত্যুর খবর কি ওখানেই টিভিতে পেলেন? না, পরে জেনেছি। বোঝাই যাচ্ছিল যে এসব প্রশ্নের উত্তর দিতে সুজাতার খুব কষ্টই হচ্ছে। থ্যাংক ইউ মিস। আরও কয়েকটা প্রশ্ন আমাকে করতে হবে, আসলে আমাদের কাজটা তো বড্ড নচ্ছার। মঙ্গলবার আপনি কোথায় ছিলেন মিস শাহ? ওয়েল, হোটেলেই ছিলাম, আর কয়েক ঘন্টার জন্য একটু শপিং করতে বেরিয়েছিলাম। কারো সঙ্গে কি দেখা হয়েছিল আপনার, মানে শপিং করার সময় বা হোটেলে? হ্যাঁ, অরুণ ভাই, ও হোটেলে দেখা করতে এসেছিল। অরুণ ভাই? ও মানে মিস্টার অরুণ শেঠ? হ্যাঁ। উনি আপনার কে হন? মামাতো ভাই। কটার সময়, মানে উনি কটার সময় এসেছিলেন? ওই অ্যারাউন্ড 8 PM। আই সি। আমি কিন্তু একটু কনফিউজড। একেনবাবু কিছুক্ষণ ঘাড় চুলকোলেন। সুজাতাকে বিরক্তি ভরে তাকাতে দেখে নিজেকে ব্যাখ্যা করলেন, না ঠিক আছে, আই মিন ম্যাডাম, আপনার এই হোটেলে এসে ওঠার ব্যাপারটা, মানে আপনার বাবার সঙ্গে না হয় আপনার বনে না, কিন্তু আপনার মামাতো ভাই মিস্টার শেঠের এখানে যখন বাড়ি আছে, কিছু মনে করবেন না ম্যাডাম, এবার একটা পার্সোনাল কোয়েশ্চেন করছি আর কি, মানে এটা কিন্তু রেলেভেন্ট, সেই জন্যই করছি। আপনাদের এই ভাই বোনের সম্পর্কটা কেমন, মানে এতদিন কেমন ছিল? খুবই বাজে। আমার মায়ের মৃত্যুর পর থেকে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তাহলে অরুণবাবু হঠাৎ আপনার সঙ্গে দেখা করতে এলেন কেন বলুন তো? এতক্ষণ নিজের ইমোশন চেপে রেখে সুজাতা প্রায় যন্ত্রের মতো
কথোপকথন চালাচ্ছিল। এই প্রথম ওর মুখ চোখ দেখে মনে হলো সেটা যেন ধীরে ধীরে সামলানোর বাইরে চলে যাচ্ছে। অরুণ ভাই আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। কিসের জন্য ম্যাডাম? আ লং স্টোরি মিস্টার সেন, লং স্টোরি। যারা এর মধ্যে জড়িত ছিলেন তারা কেউই আর নেই। হোয়াটস দ্য পয়েন্ট অফ ডিসকাসিং দিস? বিশ্বাস করুন মিস সুজাতা, ইট কুড বি ভেরি ইম্পর্ট্যান্ট। উনি ক্ষমা চাইতে এসেছিলেন কেন? হঠাৎ দেখলাম সুজাতার মুখটা লাল, তার চোখ দুটো জলে ভরে আসছে। আমার সব সময় মনে হতো আমার মায়ের মৃত্যুর সঙ্গে বাবা somehow জড়িত। মায়ের মৃত্যুর পরপরই আমি অরুণকে সেটা বলেছিলাম। সে সময় অরুণ ওয়াজ ভেরি ক্লোজ টু মি। ও কথাটা শুনে আমার উপর খুব রেগে গিয়ে কথা বন্ধ করে দিয়েছিল। আমি নিজেও বুঝতে পেরেছিলাম ওরকম চিন্তা করাটা পাপ, বাট আই কুডন্ট হেল্প ইট। তারপর থেকে অরুণ ভাইয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। এবার অরুণ ভাই কোত্থেকে জানি খবর পায় আমি হোটেলে এসেছি। মঙ্গলবার রাতেই আমার কাছে আসে ও। এতদিন কোনো যোগাযোগ রাখেনি বলে ক্ষমা চায়। তারপর বলে ও এখন নিশ্চিত যে আমার মায়ের মৃত্যুর জন্য আমার বাবাই দায়ী। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে জানলি? ও বলল হিসেবের কাগজপত্র থেকে। বাবা নাকি কমিউনিটির চেনা জানা প্রায় সবার কাছ থেকেই টাকা ধার নিয়েছিলেন, বড়সড় রিটার্নের লোভ দেখিয়েছিলেন বলে। একজন তো তার স্ত্রীর বিয়ের সমস্ত গয়না বন্ধক রেখে বাবাকে ধার দিতে চেয়েছিলেন, বোধহয় দিয়েও ছিলেন। তারপর নানান কারচুপি করে তাদের কারোর টাকা শোধ না করে কোম্পানি লাটে তুলেছিলেন। আমার মা সেটা ধরতে পেরে বাবাকে চাপ দিয়ে যাচ্ছিলেন যে যে করে হোক সব ধার যেন শোধ করে দেওয়া হয়। আই গট সো আপসেট। আমি আর কোনো প্রশ্ন করতে পারিনি, কেঁদে ফেলেছিল। অরুণও আমার সঙ্গে ভীষণ কাঁদতে থাকে। We cried a lot. সুজাতা আর নিজেকে সামলাতে পারল না, ফুঁপিয়ে উঠল। দেখলাম ওর চোখ থেকে টসটস করে জল পড়ছে। আমি স্তব্ধ। একেনবাবুও কেমন জানি ভ্যাবাচেকা খেয়ে গেছেন। আর কোনো প্রশ্ন না করে সরি টরি বলে বিদায় নিলেন। রাজারানীর অফিস থেকে বেরিয়ে আমরা সাবওয়ে স্টেশনের দিকে হাঁটা দিলাম। একেনবাবু দেখলাম গম্ভীরভাবে কিছু একটা ভাবছেন। আমার সুজাতার জন্য খুব খারাপ লাগছিল। কি নিদারুণভাবেই ও বাবা মা দুজনকেই হারালো। যাই হোক, এসব কাজে ইমোশনাল হলে চলে না। জীবন থাকলেই মৃত্যু থাকবে, এটাই আমি নিজেকে বোঝালাম। ডেথ ইজ আ পার্ট অফ লাইফ। গীতার কয়েকটা শ্লোক মনে করার চেষ্টা করছিলাম। নয়নাং ছিন্দন্তি শস্ত্রাণি নয়নাং দহতি। চিন্তায় অবশ্য ছেদ পড়ল একেনবাবুর আত্মসমালোচনায়। বুঝলেন স্যার, আমার এই স্যার ম্যাডাম বলাটা কি একটু কন্ট্রোল করতে হবে, তাই না? বাবা, আপনারও তাহলে লজ্জা টজ্জা লাগে? হ্যাঁ, কেন স্যার, আমি কি এতটাই নির্লজ্জ? তা নয়, তবে শুধু স্যার ম্যাডাম নয়, এই মিস বলাটাও আপনাকে ছাড়তে হবে। কেন স্যার? মিস মানে কথাটাতে কি ভুল কোথায়, মানে বুঝতে পারছি না। ভুল কিছু নয়, তবে মহিলা যদি বিবাহিত হন তাহলে একটু এম্বারেসিং হবে। তার চেয়ে মিস বলুন, এক ঢিলে দুই পাখি মারতে পারবেন। এইটা কিন্তু মোক্ষম বলেছেন স্যার। আজকাল বোধহয় মিজ কথাটা খুব চলছে, তাই না? ঠিক, ম্যাডামটা একটু বেশি ভারিক্কি হয়ে যায়, মানে এই দেশের তুলনায়। আমাদের এই আলোচনাটা হয়তো আরেকটু চলতো, কিন্তু এর মাঝে শুনলাম, হ্যালো মিস্টার সেন, হাউ আর ইউ? তাকিয়ে দেখি মিস্টার দিলীপ কাপাডিয়া। আপনি এখানে স্যার?
হ্যাঁ, এই তো ক্যামেরা প্রোতে এসেছিলাম কয়েকটা লেন্সের খোঁজ করতে। ভালোই হলো দেখা হয়ে। আপনাকে আমি ফোন করতেই যাচ্ছিলাম। কি ব্যাপার স্যার? মুনস্টোন মিস্ট্রি সলভ করার পর WBCS টিভি আপনার যে ইন্টারভিউ করেছিল, আপনার পারমিশন না পেলে ওরা রিলিজ করবে না সেটা। আমি কনসেন্ট ফর্মটা আনিয়ে রেখেছি, তাতে আপনার একটা সইয়ের দরকার হবে। নো প্রবলেম স্যার, আপনি ফর্মটা মেল করে দিন, আমি সই করে ফেরত পাঠিয়ে দেবো। তা করা যায় অবশ্য, কিন্তু শুভস্য শীঘ্রম। আপনারা এখন কোথায় যাচ্ছেন? এই বাড়ি। গাড়ি নিয়ে এসছেন? না, সাবওয়ে ধরে এসেছি। তাহলে আমার গাড়িতে আসুন। আমার অফিসে কাগজপত্রগুলো আছে, আপনার সই করা হয়ে গেলে আমি গাড়ি করে আপনাদের বাড়ি পৌঁছে দেবো। মিস্টার কাপাডিয়ার গাড়ি রাস্তার উল্টো দিকে পার্ক করা। রাস্তা ক্রস করতে করতে উনি বললেন, আচ্ছা, কি কাণ্ড বলুন দেখি। কি কাণ্ড স্যার? এই বল্লভ শাহের মার্ডার। পুলিশ তো আমাকেই প্রায় 1 ঘন্টা জেরা করলো। ওমা, সে কি? কি ব্যাপার স্যার? না না না, আমাকে সাসপেক্ট করে নয়। আমি তো সেদিন ওয়াশিংটন ডিসিতে ছিলাম, ওদের জেরা সব অরুণ শেঠকে নিয়ে। আপনি মিস্টার শেঠকে চেনেন? নট ভেরি ওয়েল, কিন্তু অবিনাশের বাড়িতে ওর সঙ্গে আমার মায়ের আলাপ হয়েছিল গত বছর। সেই সূত্রেই মাঝে মাঝে আমার বাড়িতে এসেছে। আপনার কি মনে হয় স্যার, মানে উনি কি গিল্টি? কে জানে মিস্টার সেন। সামহাউ আই ডোন্ট থিঙ্ক সো, বাট কিন্তু যখন স্বীকার করেছে তখন আমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায়, তাই না? তা ঠিক স্যার, ব্যাপারটা ভারী কনফিউজিং। দিলীপ কাপাডিয়ার অফিস ম্যানহ্যাটেনে 43rd আর 5th উপরে 6 তলায়, রাস্তার দিকে মুখ করে। ছোট্ট অফিস, কিন্তু ভারী সুন্দর করে সাজানো আর ওয়েল ইকুইপড। একটা IBM-এর পার্সোনাল কম্পিউটার, ক্যানন কপিয়ার কাম ফ্যাক্স মেশিন, AT&T-র মার্লিন টেলিফোন সেট, সমস্তই টপ অফ দ্য লাইন। ঘরের 2 কোণে দামি সেরামিক পটে 2টো বিশাল ইনডোর রাবার প্ল্যান্ট, আর দেয়াল জুড়ে অজস্র ছবি। ছবিগুলো দেখলেই বোঝা যায় রাজনৈতিক ও সিনেমা জগতের অনেক নামকরা লোকের সঙ্গে দিলীপ কাপাডিয়ার দহরম মহরম। এছাড়া নানান ফটোগ্রাফি আর ভিডিওর জিনিসে ভর্তি। ক্যামেরা, 1000 ঘণ্টা লাইট, বড় বড় ফিল্টার, রিফ্লেকটিভ বা ডিফিউজার আমব্রেলা, ঠিক কী বলে ওগুলোকে আমি জানিও না চাই, আরও কী সব যেন। দিলীপ কাপাডিয়া আমাদেরকে বসিয়ে রেখে এক্সকিউজ মি ফর আ মিনিট বলে কোথায় জানি গেলেন। আমি এই ফাঁকে ঘুরে ঘুরে ছবিগুলো দেখছি, আর একেনবাবু ওদিকে অ্যাজ ইউজুয়াল খুটখাট শুরু করে দিয়েছেন। আই ক্যান নেভার ফিগার হিম আউট। একদিকে গ্যাজেটকে ভয় পান, কিন্তু পুশ বাটন দেখলেই দুম করে সেটা একবার টিপে দেওয়ার অভ্যেস ওর আর গেল না। ডিজিটাল টেবিল ক্লকের কোন বাটনটা টিপলেন আমি জানি না, হঠাৎ টাইম ডিসপ্লেটা ব্লিঙ্ক করতে আরম্ভ করলো। তখন ভয় পেয়ে আর্তনাদ করে উঠলেন, স্যার এটা একটু ঠিক করে দিন স্যার। ওর ধারণা আমেরিকার সমস্ত গ্যাজেটেরই নারী নক্ষত্র আমার জানা। ক্লকটা নিয়ে ধস্তাধস্তি করছি, হঠাৎ টেলিফোন ডায়ালের আওয়াজ। তাকিয়ে দেখি সেটার লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে 2627424 ফুটে উঠেছে। আর একেনবাবু ভীষণ নার্ভাস হয়ে আর্তস্বরে বলছেন, কি করে এটা বন্ধ করবো স্যার? তাড়াতাড়ি ফোনটা হুক থেকে তুলে আবার নামাতেই কানেকশনটা কেটে গেল। ভুল করে স্যার রিডায়াল বাটনটা টিপে ফেলেছি। ওহ, কিছুতে হাত দেবেন না তো মশাই, আপনার এই হ্যাপা সামলাতেই না আমার কোন দিন হার্ট অ্যাটাক হয়ে যাবে। ভাগ্যিস দিলীপ কাপাডিয়া তখন ঘরে ছিলেন না। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন। ড্রয়ার থেকে কনসেন্ট ফর্মটা বার করতে করতে বললেন, সরি টু কিপ ইউ ওয়েটিং, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই জেনারেট মাই ক্রিয়েটিভ আইডিয়াস। আমার মেইন স্টুডিও 33rd স্ট্রিটে। আপনার অফিসটা সত্যি ভারী সুন্দর। তবে স্যার বড্ড কমপ্লিকেটেড গ্যাজেটে ভর্তি। আমার গ্যাজেট দেখলেই খুব নার্ভাস লাগে স্যার। বুঝলাম, একেনবাবুর ভয় তখনও যায়নি। তাই নাকি? আপনি কি স্যার রোজই এখানে আসেন? রোজ না হলেও একদিন অন্তর তো আসি। তবে ইন্টারেস্টিংলি আজ এলাম প্রায় 1 সপ্তাহ বাদে। শুটিংয়ের কাজ চলছে ওয়াশিংটন ডিসিতে, ডাবিং আর এডিটিংয়ের সব কাজ মেইন স্টুডিওতে। নিন, এবার এই ফর্মের প্রথম পাতায় একটা ইনিশিয়াল দিন, আর পরের পাতায় যেখানে ওই ক্রস চিহ্ন দেওয়া আছে সেখানে সই করুন, তাহলেই আপনার ছুটি।
শুনছিলে একেনবাবু সিরিজের কাহিনী ম্যানহ্যাটেনে মিস্ট্রি মার্ডারের প্রথম পর্ব। কাহিনী সুজন দাশগুপ্ত, একেনবাবুর চরিত্রে সুমিত সমাদ্দার, বাপির চরিত্রে ছিলাম আমি অনুভব, প্রমথর চরিত্রে ছিল রণদীপ, দিলীপ কাপাডিয়ার চরিত্রে ছিল কৌশিক, অরুণ শেঠের চরিত্রে ছিল রনিত, ডক্টর আনন্দ শর্মার চরিত্রে ছিল লিও, অবিনাশের চরিত্রে ছিল অর্ণব, মিসেস কাপাডিয়ার চরিত্রে ছিল পাপিয়া, মিশেল ব্রিঙ্কলির চরিত্রে ছিল বর্ণিশা, রেক্স রিডের চরিত্রে ছিল রিতম, সুজাতা শাহর চরিত্রে ছিল খুশি এবং ক্যাপ্টেন স্টুয়ার্টের চরিত্রে ছিল পার্থ। শব্দগ্রহণ এবং বিশেষ সহযোগিতায় ছিল লিও, আবহ সৃষ্টি এবং স্পেশাল এফেক্টসে ছিল ম্যাক্স ওরফে ইন্দ্র, নাট্যরূপ ও নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং রক্তিম। একেনবাবুর থিমটা বানিয়েছে সৌরভ ভট্টাচার্য এবং পোস্টার ডিজাইন করেছে ঋদ্ধিরাজ। উপন্যাসের দ্বিতীয় তথা অন্তিম পর্বের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, পিন্ড কমেন্টে এবং আই বাটনে। অবশ্যই শুনে নাও। তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো যদি এখনও না করে থাকো। তাহলে চলো, দেখা হচ্ছে গল্পের দ্বিতীয় পর্বে।